আজ আমাদের আলোচনার বিষয় কোষ বিভাজন। এসো প্রথমেই জেনে নিই কোষ বিভাজন সম্পর্কে বিভিন্ন মহান বিজ্ঞানীদের বিভিন্ন কার্যকলাপের সংক্ষিপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট। কোষ বিভাজন সম্পর্কে বিজ্ঞানী রুডল্ফ ভিরচাউ 1859 সালে প্রথম ব্যাখ্যা করেন যে পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। 1873 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্রাসবার্গার একইভাবে একটু অন্যরকমভাবে প্রস্তাব করেন যে পূর্ববর্তী নিউক্লিয়াস থেকে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়। 1879 সালে বিজ্ঞানী বোভেরি ফ্লেমিং দেহকোষ বিভাজন সম্পর্কে বিশদভাবে পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী ফ্লেমিং 1882 সালে প্রথম মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন। 1887 সালে বিজ্ঞানী ভ্যান বেন্ডেন এবং অন্যান্য প্রমুখ কিছু বিজ্ঞানী জনন কোষের কোষ বিভাজন সম্পর্কে বিশদ পর্যবেক্ষণ করেন এবং বলেন জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। বিজ্ঞানী ফার্মার এবং মুরে 1905 সালে এই প্রকার কোষ বিভাজনকেই মিওসিস নামে আখ্যায়িত করেন। বিজ্ঞানী রিম্যাক 1855 সালে অ্যামাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন এবং বিজ্ঞানী ফ্লেমিং 1882 সালে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিশদ বর্ণনা দিয়েছিলেন। এবার কোষ বিভাজন সম্পর্কিত দুটি পদার্থের নাম এখানে জেনে নেওয়া যাক। একটিকে বলে মাইটোজেন, অপরটি হচ্ছে মাইটোসিস বিরোধী। যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় বা বলতে পারি যে সকল পদার্থ বিশেষত রাসায়নিক পদার্থ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে তাদের বলা হয় মাইটোজেন, যেমন সাইটোকাইনিন, স্টেরয়েড, লিম্ফোকাইন ইত্যাদি। অপরপক্ষে যে সকল পদার্থ কোষ বিভাজনে বাধা দেয় তাদেরকে মাইটোসিস বিরোধী পদার্থ বা মাইটোটিক পয়জন বলে, যেমন অ্যাজাইড, সায়ানাইড, কলচিসিন প্রভৃতি। কোষ বিভাজন কাকে বলবো? যে সুনিয়ন্ত্রিত এবং ছন্দবদ্ধ পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে দুই বা দুইয়ের বেশি অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই কোষ বিভাজন বলে। এবার আমরা জেনে নিই কোষ বিভাজনের কিছু গুরুত্ব। সকল প্রকার কোষ তার পূর্ববর্তী মাতৃকোষের বিভাজনের মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে প্রধানত এককোষী জীব বংশবিস্তার করে থাকে। এছাড়া বহুকোষী জীবের ক্ষেত্রে জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে, যা জাইগোট নামে পরিচিত। এই জাইগোটের বিভাজনের মাধ্যমেই নতুন কোষ সৃষ্টির ফলে একটি বহুকোষী জটিল জীবদেহের সৃষ্টি হয়। জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুরণের জন্য কোষ বিভাজন প্রয়োজন। এছাড়া জীবদেহের আঘাত ও ক্ষতস্থান নিরাময়ের জন্য কোষ বিভাজন আবশ্যক। বংশবিস্তারের জন্য অর্থাৎ জনন কোষ গঠনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যপূর্ণ অপত্য কোষের সৃষ্টি হয়। এই নতুন বৈশিষ্ট্যই অভিযোজন ও অভিব্যক্তির প্রধান হাতিয়ার। কোষ বিভাজনের ফলে বিভিন্ন জীবদেহে নতুন অঙ্গের বা খণ্ডাংশের পুনরুৎপাদন ঘটে থাকে। জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। এর পরবর্তী পর্যায়ে আমরা তিন প্রকার কোষ বিভাজনের বিশদ বিবরণ আলোচনা করব। প্রথমে জেনে নিই অ্যামাইটোসিস কোষ বিভাজন।
অ্যামাইটোসিস কোষ বিভাজন সর্বাপেক্ষা সরলতম কোষ বিভাজন। এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষ নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে এবং ক্রোমোজোম ও বেমতন্তু গঠন না করে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। অ্যামাইটোসিস প্রধানত ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে দেখা যায়। এই প্রকার কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠন হয় না বলে এবং নিউক্লিয় বিভাজনের কোনো দশা অতিক্রম করতে হয় না বলে একে প্রত্যক্ষ বা ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবদের বংশ বিস্তারের মাধ্যম। এই প্রকার কোষ বিভাজনে বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। খুব স্বল্প সময়ের মধ্যেই কোষ সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করতে পারে। যে ধারাবাহিক প্রক্রিয়ায় দেহমাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষ এবং তার থেকে উৎপন্ন অপত্য কোষের আকার, আকৃতি, বৈশিষ্ট্য এবং ক্রোমোজোম সংখ্যা হুবহু একই রকম হবে। মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো বর্ধনশীল অঞ্চল, যেমন বিভিন্ন ভাজক কলা অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগ, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, পাতা, ফল, ভ্রূণ, বীজ প্রভৃতি অংশে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অপরপক্ষে প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ, ত্বক, অস্থিমজ্জা প্রভৃতি অংশে মাইটোসিস কোষ বিভাজন পরিলক্ষিত হয়। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলা হয়। কেন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটি মাতৃকোষ, সেটি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড যে কোনো এক প্রকার হতে পারে, সেই হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড মাতৃকোষ ভেঙে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষগুলির আকার, আকৃতি, বৈশিষ্ট্য এবং সর্বোপরি ক্রোমোজোম সংখ্যা হুবহু একই রকম হয়। অর্থাৎ অপত্য কোষ এবং মাতৃকোষ সমান হওয়ার জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বা সম বিভাজন বলা হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ গঠন করে তাকে মিওসিস বলে। এখান থেকে পরিষ্কার, মিওসিস সর্বদা ডিপ্লয়েড কোষের ক্ষেত্রেই ঘটবে। হ্যাপ্লয়েড কোষে কখনোই মিওসিস ঘটতে পারে না। মিওসিস কোথায় ঘটে? মিওসিস জীবদেহের ডিপ্লয়েড জনন মাতৃকোষে ঘটে। প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয় বা ডিম্বাশয়, যাদের আমরা জননগ্রন্থি বলি, এই জননগ্রন্থির ডিপ্লয়েড জনন মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন হয় যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু। একই রকমভাবে উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণুস্থলীর পুংরেণু মাতৃকোষ ও স্ত্রী রেণুস্থলীর স্ত্রী রেণু মাতৃকোষ, যেগুলি প্রকৃতপক্ষে ডিপ্লয়েড কোষ, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পুংরেণু ও স্ত্রী রেণু উৎপন্ন করে। আবার নিম্ন শ্রেণীর কিছু জীবদেহের ক্ষেত্রে জাইগোটের মিওসিসের ফলেও রেণু উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজনকে
বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। তার কারণ কি? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটি ডিপ্লয়েড মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি করে। অর্থাৎ এক্ষেত্রে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। সমগ্র মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি প্রধানত দুটি পর্যায়ে বিভক্ত, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। প্রথমে জেনে নিই ক্যারিওকাইনেসিস কি। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস এবং কাইনেসিস কথার অর্থ হচ্ছে বিভাজন। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বা মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজনকেই বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস প্রধানত 4টি উপদশায় বিভক্ত। সেগুলি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অপরপক্ষে সাইটোকাইনেসিস হলো মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াস বিভাজনের পর মাতৃকোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির যে পদ্ধতি, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজনের পদ্ধতিকে আমরা বলছি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের প্রথম দশাটি হল প্রোফেজ। নিউক্লিয়াস বিভাজনের এই দশায় নিউক্লিয় জালক থেকে সৃষ্টি হয় ক্রোমোজোম এবং নিউক্লিয় লাশ ও নিউক্লিয় পর্দার অবলুপ্তির মাধ্যমে কোষ বিভাজনের সূচনা ঘটে। এবার জেনে নেওয়া যাক প্রোফেজ দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী। প্রোফেজ নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা। এই দশার সূচনাতেই ক্রোমাটিন সূত্র থেকে জল বিয়োজনের মাধ্যমে সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে সুস্পষ্ট ক্রোমোজোমের আকার ধারণ করতে থাকে। ক্রোমাটিন সূত্রের এই কুণ্ডলী ভবনকে বলা হয় স্পাইরালাইজেশন। এই দশায় প্রত্যেকটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিডের সমন্বয়ে গঠিত, যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পর যুক্ত থাকে। প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিয় পর্দারও অবলুপ্তি ঘটতে থাকে। এছাড়া প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি বিপরীত মেরুর দিকে গমন করে এবং নবগঠিত সেন্ট্রোজোম থেকে উৎপন্ন হয় অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলি পরবর্তীকালে মেটাফেজ দশায় গঠন করবে বেম তন্তু। ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় পর্যায় মেটাফেজ। এই দশায় বেম তন্তু গঠন এবং ক্রোমোজোমের বিষুব অঞ্চল বরাবর সজ্জারীতি পরিলক্ষিত হয়। দেখে নেওয়া যাক মেটাফেজ দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী। মেটাফেজ কোষ বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এই দশার শুরুতেই নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং একই সাথে নিউক্লিওলাসেরও অবলুপ্তি ঘটেছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে হল মেটাফেজ দশায় উৎপন্ন হয় বেম তন্তু। প্রাণী কোষের ক্ষেত্রে কোষের উভয় মেরুতে অবস্থিত সেন্ট্রিওলদ্বয়ের মাধ্যমে যে অ্যাস্ট্রাল রশ্মি উৎপন্ন হয়েছিল তা থেকে উৎপন্ন হয় বেম তন্তু। তাই এই প্রকার মাইটোসিসকে বা প্রাণী কোষের মাইটোসিসকে বলা হয় অ্যাম্ফি অ্যাস্ট্রাল
মাইটোসিস। অপরপক্ষে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম না থাকায় বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে। তাই উদ্ভিদ কোষের মাইটোসিসকে বলা হয় অ্যানাস্ট্রাল মাইটোসিস। এছাড়া মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে অবস্থান করে। ক্রোমোজোমগুলি সাধারণত ভি আকৃতির যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়, বা জে আকৃতির যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হয়, এরকম আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। ক্যারিওকাইনেসিসের তৃতীয় এবং স্বল্পস্থায়ী দশা অ্যানাফেজ। অ্যানাফেজ দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, এই দশার শুরুতেই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়। ফলে ক্রোমোজোমের প্রত্যেকটি ক্রোমাটিড তার নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অর্থাৎ মেটাফেজ দশায় কী ছিল? বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলি সজ্জিত হয়েছিল এবং প্রত্যেকটি ক্রোমোজোমের দুটি করে ক্রোমাটিড ছিল, যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত হয়েছিল। অ্যানাফেজের প্রথমেই কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমটি অর্ধ বিভক্ত হয়ে যাচ্ছে। এর ফলে প্রত্যেকটি ক্রোমোজোম থেকে দুটি করে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, যাদের একটি করেই ক্রোমাটিড থাকে। নেক্সট, বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। ক্রোমোজোমের এরূপ চলনকে অ্যানাফেজীয় চলন বলে। অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছে যায়। ক্যারিওকাইনেসিসের সর্বশেষ পর্যায়টি হল টেলোফেজ। এই দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, টেলোফেজ দশার শুরুতেই ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর কুণ্ডলী খুলে যেতে থাকে। ফলে অপত্য ক্রোমোজোম লম্বা ও সরু ক্রোমাটিনের আকার ধারণ করে। ঠিক দেখো, প্রোফেজ দশার প্রথমে কি হয়েছিল? যে জল বিয়োজনের মাধ্যমে ক্রোমাটিনগুলো কুণ্ডলীকৃত হওয়ার ফলে ক্রোমোজোমের আকার ধারণ করেছিল। টেলোফেজ দশার প্রথমে কি হচ্ছে? ঠিক তার উল্টো ঘটনা ঘটছে। এখানে ক্রোমোজোমের কুণ্ডলীটা খুলে যাচ্ছে, প্যাঁচটা খুলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? পুনরায় প্রোফেজ দশার প্রথমে বা পূর্বে যেরূপ ক্রোমাটিনের আকারে অবস্থান করছিল, ঠিক সেই রকম ক্রোমাটিনের আবির্ভাব ঘটছে। প্রোফেজ দশার প্রথমেই দেখো কি হয়েছিল? নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটেছিল। এক্ষেত্রে কি হচ্ছে? পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটছে। একইভাবে যে নিউক্লিয় লাশের অবলুপ্তি ঘটেছিল, পুনরায় সেই নিউক্লিয় লাশ আবির্ভূত হচ্ছে। অপত্য নিউক্লিয়াস দুটি জল শোষণ করে আকারে অনেক বড় হচ্ছে। ফলে ক্রোমোজোমগুলিকে আর সুস্পষ্ট রূপে দেখা যায় না। যেরকম সুস্পষ্ট আমরা মেটাফেজ দশায় দেখছিলাম, সে সুস্পষ্ট ক্রোমোজোমের আকার কিন্তু আর নেই। সেটি পেঁচানো সুতোর মতো ক্রোমাটিনের আকার ধারণ করে নিয়েছে। নিউক্লিয়াস দুটি স্বাভাবিক আকৃতি ধারণ করে। এইভাবে সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত সম আকৃতি ও সমগুণসম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস গঠনের মাধ্যমে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের পরিসমাপ্তি ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের অন্তিম পর্যায় সাইটোকাইনেসিস। সাইটো কথার অর্থ সাইটোপ্লাজম এবং কাইনেসিস অর্থাৎ বিভাজন, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। যে প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিসের ফলে সৃষ্টি হওয়া
দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে সাইটোকাইনেসিস বলে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি সম্পূর্ণ পৃথকভাবে সংগঠিত হয়। এবার আমরা জেনে নেব উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের সম্পূর্ণ প্রক্রিয়াটি কী। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস সংগঠিত হয় কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। কিভাবে হয় জেনে নেওয়া যাক। নিউক্লিয়াস বিভাজনের টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর, মানে একটা কোষের মধ্যবর্তী অঞ্চলে মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু এক গুচ্ছাকারে জমা হয়ে একটি গঠন সৃষ্টি করে, যার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্ট গলগি বস্তুর সঙ্গে মিলিত হয়ে উৎপন্ন করে কোষপাত বা সেল প্লেট। এই সেল প্লেটের দুপাশে সেলুলোজ জাতীয় বস্তু জমা হয়ে উৎপন্ন হয় কোষ প্রাচীর। আমরা কি জানি, কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে প্রথমে কি গঠিত হলো, মাইক্রোফিলামেন্ট একগুচ্ছাকারে জমা হয়ে উৎপন্ন করলো ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্টের সঙ্গে গলগি ভেসিক্যাল সংযুক্ত হয়ে উৎপন্ন করলো কি কোষপাত বা সেল প্লেট। এই সেল প্লেটের ওপরে জমা হলো কি সেলুলোজ, উৎপন্ন করছে কি কোষ প্রাচীর। এটা কোথায় হচ্ছে, একটা কোষের মধ্যবর্তী অঞ্চলে মাঝ বরাবর। এবং এই নবগঠিত কোষ প্রাচীর দু প্রান্তে বিস্তৃত হতে হতে ধীরে ধীরে মাতৃকোষের কোষ প্রাচীরের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস সংগঠিত হয় ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। কোষের মাঝ বরাবর চারপাশ থেকে কোষপর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ বা খাঁজের সৃষ্টি করে। বিপরীত প্রান্তের কোষপর্দার ভাঁজ আস্তে আস্তে ভেতরের দিকে বাড়তে থাকে এবং ধীরে ধীরে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভেঙে দেয়। এইভাবে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষের সাইটোকাইনেসিস সম্পন্ন হয় এবং একটি অপত্য কোষ থেকে দুটি সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। Mitosis. In this module, you will learn about mitosis. Mitosis is a process of cell division that makes possible regeneration of body parts. To elaborate, mitosis is the separation of nuclear chromosomes into two identical daughter nuclei. It is divided into four key phases: prophase, metaphase, anaphase, and telophase. An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell
or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells.